প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌফিকুল হক। দর্শক, ব্যাংকিং ব্যবস্থায় সেবা ব্যাংকিং প্রক্রিয়া পরিচালনা করার ক্ষেত্রে এক একটি দেশের জনগণের যে চাহিদা কিংবা প্রেক্ষাপট অনুযায়ী আলাদা আলাদা তারা নীতি নৈতিকতা কিংবা তার ব্যাংকিং প্রোডাক্টগুলো তারা নির্ধারণ করেছেন। বাংলাদেশেও জনগণের যে প্রত্যাশা, ব্যাংকিং সেক্টরের পরিচালনা নীতি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপরে ভিত্তি করে অন্যান্য ব্যাংকগুলো প্রত্যেকেই একটা সমন্বয় যেরকম আছে, আবার নিজের চলার মতো করে জনগণকে আকৃষ্ট করার প্রশ্নে আলাদা আলাদা করে ব্যাংকিং প্রোডাক্টও তার আছে। ইসলামী ব্যাংক তার শুরু থেকেই একেবারে নিজস্ব এবং অনন্য একটি উদাহরণ তৈরি করে সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা তৈরি করেছেন, বিশ্বাসের আলাদা জায়গা তৈরি করেছেন। এই অনুষ্ঠানটি, স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি আজকে 100তম পর্ব। আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে বিশ্বাস, আস্থা এবং ব্যাংকিং প্রোডাক্টগুলো বা ব্যাংকিং যে সেবা, সেগুলো অন্যান্য ব্যাংকগুলো কীভাবে এটি পরিচালনা করছে, সেক্ষেত্রে যারা ব্যাংকার আছেন তাদের প্রশিক্ষণ, তাদের দক্ষতার প্রসঙ্গগুলো কিভাবে নিশ্চিত করছেন, করে গ্রাহকের সন্তুষ্টি কিভাবে অর্জন করছেন, সেটি যেরকম সামগ্রিকভাবে আজকে আমরা আলোচনা শুনব। পাশাপাশি ইসলামী ব্যাংক এই প্রসঙ্গগুলোতে ব্যাংকিং আস্থা কিংবা বিশ্বাস এবং সেবা প্রদানের ক্ষেত্রে তার যে নিজস্ব যে পদ্ধতি, তার যে নিজস্ব যে কৌশল কিংবা উদ্ভাবন এবং একই সাথে তার প্রয়োগ, এটি কিভাবে সে সম্পন্ন করছে সেটিও আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং এটি বোঝার ক্ষেত্রে আজকে আমার একজন সম্মানিত আলোচককে আমরা অনুষ্ঠানে এই 100তম পর্বে আমন্ত্রণ জানিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে কাজ করছেন এবং ব্যাংকিংয়ের যে নীতি নির্ধারণী পর্যায়ে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। আজকে আমাদের সঙ্গে আছেন ইসলামী ব্যাংকের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসিম। আপনাকে 100তম পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমরা স্যার শুরুতেই আলোচনাটা দিয়ে আসতে চাই যে ব্যাংকিং সেক্টরের মূল যে ক্যাপিটাল বা ব্যাংকের ক্যাপিটাল, অর্থ তো সেটা আছেই, কিন্তু আপনারাই বলে থাকেন এই অর্থের থেকেও আরও বেশি বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেখানে জনগণের আস্থা, বিশ্বাস এবং সেটা সেবার মাধ্যমে নিশ্চিত করতে হয়। আমাদের একটু শুরুতেই ইসলামী ব্যাংকের প্রসঙ্গের বা আপনাদের যে কর্মপদ্ধতি সেটা আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে একটু বাংলাদেশের শুরুতেই সামগ্রিক ব্যাংকিং সেক্টর নিয়ে একটু শুনতে চাই যে আমাদের ব্যাংকগুলো জনগণের আস্থা বা গ্রাহকের আস্থা এবং বিশ্বাস অর্জনের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ব্যবহার করছে, এই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কী? ব্যাংকিং সেক্টরের বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে দীর্ঘদিন থেকে ব্যাংকিং প্রাইভেট সেক্টরে ব্যাংকিং এসছে 83 সাল থেকে। জি, ফার্স্ট জেনারেশন ব্যাংক শুরু হয় 83 সালে, সেকেন্ড জেনারেশন 95-এ। এর আগে কিন্তু ছিল সরকারি ব্যাংক, তখন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এগুলি ছিল সরকারি ব্যাংক। তখন কিন্তু প্রাইভেট ছিল না। তো সরকারি থাকলে তো একটা ভিন্ন ধরনের আস্থা থাকেই, সরকারের গ্যারান্টি যেহেতু থাকে, সরকার এখানে দায়িত্ব নেয়, সে কারণে ওই ব্যাংকগুলির প্রতি আস্থা বেশি থাকে। কিন্তু প্রাইভেট সেক্টরের আস্থা কিন্তু অর্জন করতে হয়। এটা কিন্তু ওভারনাইট এটা সম্ভব হয় না, এটা গ্রাজুয়ালি আসে। তো সেক্ষেত্রে প্রথম ফার্স্ট জেনারেশন ব্যাংক হিসাবে আমাদের ব্যাংকটা শুরু হয়েছে। সে সময় আরও কয়েকটি ব্যাংক চালু হয়েছে। তো পাবলিকের আস্থা অর্জন করার জন্য যেটা দরকার সেটা হলো মানুষের মানে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দেয়, কতটুকু মানুষকে মূল্যায়ন করে, গ্রাহককে মূল্যায়ন করে। গ্রাহক কিন্তু আমরা মনে করি অনেক সময় আমরা বলি যে গ্রাহক হলো আমাদের ফুল অ্যাসেট। গ্রাহক যদি আমি ব্যাংক খুলে বসলাম কিন্তু গ্রাহক আসলো না, তাইলে তো আমার কোনো লাভ নেই, চলবে না। গ্রাহক আনার জন্য আমাকে সেরকম সাপোর্ট দিতে হবে এবং তাকে বিশ্বাসে আনার জন্য, সেজন্য আস্থায় আসে, সেজন্য তাকে কত ধরনের সার্ভিস আমরা দেবো এগুলি ম্যাটার করে। তো আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করি। চ্যালেঞ্জ এটা গত 15 বছরের পরে শেষের দিকে কতগুলি ব্যাংকে একটা গ্রুপ কিন্তু দখল করেছে, এটা স্পষ্ট। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে। সেই কারণে ব্যাংকিং সেক্টরের প্রতি বড় ধরনের একটা আস্থার ঘাটতি হয়েছে। এই ঘাটতিটা পূরণ করার জন্য যারা ব্যাংকের ভিতরে আছে, রেগুলেটর যারা আছে এবং গ্রাহক আছে, সবাইকে সম্মিলিত প্রয়াসে যদি চেষ্টা করে তাহলে এই চ্যালেঞ্জটা ফেস করা সম্ভব। জি স্যার, আপনি তো দেশে বিদেশে আপনার অভিজ্ঞতা আছে, বিভিন্ন জায়গাতে পেপার প্রেজেন্ট করা বা কাজ করা। সেই অন্যান্য দেশগুলোর সাথে যদি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার সাথে যদি আমরা তুলনা করি, আমাদের সামগ্রিকভাবে ব্যাংকগুলোর যে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা
এবং সে প্রফিট বজায় রেখেই জনগণের অবস্থার পরিবর্তনের, এক্ষেত্রে আমরা কি একটা নির্দিষ্ট মডেল এখন পর্যন্ত দাঁড় করাতে পেরেছি যেটা অন্য দেশের জন্য অনুকরণীয় বা অনুসরণযোগ্য হতে পারে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলেছেন। এটা মডেল দাঁড় করানোর কথা ছিল, উচিত ছিল। আমাদের ব্যাংকিং সেক্টরের ধরেন ব্রিটিশ আমল থেকে, তারপর পাকিস্তান আমল, বাংলাদেশ আমলের তো ধরেন 54 বছর আমরা পার করেছি। তো এই সময়ের মধ্যে এটা দাঁড় করানো উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি গত কয়েক বছরে আর কি এটা বলার অবকাশ না। এখানে কিন্তু আমাদের নীতি নৈতিকতা থেকে আমরা একটু সরে গেছি। এটা যদি সরে না যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে ছিল। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর মানে দক্ষিণ এশিয়ার অনেকগুলি কান্ট্রির মধ্যে অনেক সেক্টরে আগানো ছিল। বিশেষ করে যদি আমরা ইসলামিক ব্যাংকিং ধরেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের যেই শুরু হয়েছে আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে 83 সালে। জি, তখন এটা কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। মালয়েশিয়াতে আমাদের থেকে 3 মাস পরে তারা শুরু করেছে, আমরা করেছি মার্চে 83 আর তারা করেছে জুনে। সেই হিসাবে আমরা বলি যে ফার্স্ট ইন সাউথ ইস্ট এশিয়া। তো সেই হিসাবে আমাদের অগ্রগতিও কিন্তু ভালো হয়েছে। আমাদের গ্রাহক মানে কালেকশন এবং মানে এর দিক থেকে আস্থার দিক থেকে, আস্থা অর্জনের দিক থেকে অনেক দূর এগিয়েছে। এবং আরেকটি বৈচিত্র্যময় ঘটনা আছে আমাদের, সেটা হলো ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলি, সেটা হলো আমাদের মাইক্রো ক্রেডিট। ইসলামিক মাইক্রো ক্রেডিট বাংলাদেশে একটা বড় ধরনের মাইলস্টোন হিসেবে কাজ করছে, যেটার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ইসলামিক মাইক্রো ক্রেডিটের প্রায় 50% ইসলামী ব্যাংক হোল্ড করে আছে। সারা ওয়ার্ল্ডের ইসলামিক মাইক্রো ক্রেডিটের 50% এই আমাদের ব্যাংকে আছে। এটা তো একটা অনন্য নজির। তো সে কারণে এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে, যেসব ফ্যাক্টরের কারণে মানে ওয়ার্ল্ডেও আমরা কিছু কিছু জায়গায় মডেল হিসাবে আমরা বলতে পারি, আর দক্ষিণ এশিয়াতেও আছি। কিন্তু আনফর্চুনেটলি গত কয়েক বছর কিন্তু আমাদের নীতি নৈতিকতা আমরা একটু সরে গিয়ে, যেটা থেকে আবার উদ্ধার করতে আমাদের একটু সময় লাগবে। আমরা আশাবাদী। এটি যে পরিচালনার যে নীতি, এই নীতি সম্পর্কে আমরা আলোচনা করবো। এটি জসিম সাহেব যে প্রশ্নটি রেখে যাও আপনার কাছে, যে আসলে ইসলামী ব্যাংকিং বলুন এবং ইসলামী মাইক্রো ক্রেডিটের প্রসঙ্গ বলুন, ইসলামী ব্যাংক তার সিংহভাগই সে পরিচালনা করে থাকে মানুষকে, এবং এটি প্রদান করে মানুষের পরিবর্তন করতে পেরেছে, অর্থনৈতিক পরিবর্তন করতে পেরেছে, এবং অর্থনৈতিক এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের সামাজিক অবস্থা সহ জীবনযাত্রার অন্যান্য দিকগুলোতে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। এটি কিভাবে ইসলামী ব্যাংক কিভাবে এটা পরিচালনা করে, কন্ডাক্ট করে কিভাবে? এটা অনেক বড় একটা প্রশ্ন। মানে কন্ডাক্ট মানে টোটাল আমাদের কার্যক্রমটা একেবারে অপারেশনাল সিস্টেমটা আমরা খুব কি পয়েন্টসগুলো শুনতে চাই আপনার কাছে। অপারেশনাল সিস্টেম ধরেন আমরা তো ব্যাংক পরিচালনার ক্ষেত্রে মূলত প্রাইম রেগুলেটর হলো আমাদের সেন্ট্রাল ব্যাংক। জি, সেন্ট্রাল ব্যাংক টাইম টু টাইম আমাদেরকে নির্দেশনা দেয়, গাইড করে, এবং ছোটোখাটো ত্রুটি হলে সেটাও তারা আবার ধরিয়ে দেয়, এটা থেকে আমরা কারেকশন করি। সেন্ট্রাল ব্যাংক এবং সরকারের অর্থ মন্ত্রণালয়, তারপরে বিসেক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করে আরও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে টাইম টু টাইম রেগুলেট করে এবং গাইড করে। তো এদের রেগুলেশন অনুযায়ী আমরা কাজ করি। এছাড়া আমাদের কিছু নিজস্ব ইসলামী ব্যাংকিং কিছু পদ্ধতি আছে, যেটা ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য আমাদের কনভেনশনাল ব্যাংক থেকে একটু ভিন্নতা আমাদের আছে, এটা জানেন। সেগুলির যে গাইডলাইন আছে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ডে একটা প্রতিষ্ঠান আছে আওফি। এটা হলো বাহরাইন বেসড। আওফির কিছু রেগুলেশন আছে, সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। এছাড়া আরও একটু রেগুলেট করার জন্য প্রত্যেকটা ইসলামী ব্যাংকে শরিয়া কাউন্সিল নামে একটা কাউন্সিল রয়েছে, যেটা 5 সদস্যের একটা বোর্ড আছে। সেই বোর্ড টাইম টু টাইম আমাদের মিটিং করে, মানে মাসিকভাবে অথবা 2 মাস অন্তর একটা মিটিং করে আমাদের যে প্রয়োজনীয় গাইডেন্স দেয়। যদি কোনো ত্রুটি মনে হয় আমরা সেখানে তাদের কাছে প্লেস করি, তারা আমাদেরকে গাইড দেয়। মূলত দেশের রাষ্ট্রীয় আইন, সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে আরও যত আইন আছে, ইন্টারন্যাশনাল আইন। আরেকটা ব্যাপার আছে যে মানি লন্ডারিং আন্তর্জাতিক কিছু বিধিবিধান রয়েছে, সেই আন্তর্জাতিক আইনগুলিকে আমাদের ফলো করতে হয়। ওইটা ফলো করে আমরা চেষ্টা করি যাতে মানুষের স্বার্থ নিরাপদ থাকে, সম্পদ নিরাপদ থাকে। ডক্টর জসিম স্যার, আরেকটি প্রসঙ্গ, এটা খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের রেমিটেন্সের যে প্রসঙ্গ, প্রবাসীদের যে আয়, সেটি নিশ্চয়ই একজন সম্মানিত প্রবাসী যখন দেশে টাকা পাঠাবেন, তিনি যে ব্যাংকের কর্মকাণ্ডের কারণে কিংবা তার সেবার গুণগত মানের প্রতি যেখানে তার আস্থা আছে, সেই ব্যাংকের মাধ্যমে তিনি দেশে টাকা পাঠাবেন।
আমরা দেখছি যে ইসলামী ব্যাংক সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলোর থেকে এগিয়ে আছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমরা যেটা এক্ষেত্রে করি, তার সাপোর্ট সার্ভিসটাকে আমরা নাম্বার 1 প্রায়োরিটি দিই। এই জন্য প্রত্যেকটি ব্রাঞ্চে আমাদের জন্য তার জন্য আলাদা একটা কাউন্টার আছে, সেখানে তাদের জন্য বসার জায়গা এবং তাদের ইভেন এখানে এই রেমিটেন্স বেনিফিশিয়ারি সাধারণত মহিলা থাকে বেশিরভাগ, কারণ তার হাজব্যান্ডরা চাকরি করে বা বড় ভাই চাকরি করে, তার রেমিটেন্স যিনি পাঠান তার মা অথবা বউ অথবা বোন যেই হোক, বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে নারীরাই এটা রিসিভ করে। তাদের যাতে প্রপারলি এটা পায় এবং টাইমলি পায়, যাতে কোনো সময় নষ্ট না হয়। স্পট ক্যাশ বলতে একটা আমরা বিধান আছে, স্পট যখন যিনি টাকাটা পাঠানোর পরে একটা কোড নাম্বার তাকে দিয়ে দেন যে এই কোড নাম্বারটা তুমি গিয়ে ওই ব্যাংকে যাবা। কোড নাম্বারটা আমাদের কাছে যখনই আসে সাথে সাথে আমরা চেক করে দেখি, কম্পিউটারে চেক করে দেখি ইট ইজ ওকে, মানে ম্যাচিং হয়, সাথে সাথে তাকে বলি যে আপনি বসেন, আপনার টাকা পেমেন্ট করে দিচ্ছি। এটা উইদিন শর্ট টাইম, এটা কোনো জায়গায় যত দ্রুত দেওয়া যায় 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে একজন কাস্টমারকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবং এক্ষেত্রে যদি কোনো বিলম্ব হয়, তাদের মানে অনেক লোক অনেক সময় এসে যায়, 200-300 লোক চলে আসছে, এরকম হয় এক একটা ব্রাঞ্চে। তাদের বসার জায়গা, তাদেরকে যাতে শান্তিতে তারা বসতে পারে, এবং তাদের ওয়াশরুম এবং তাদের রেস্ট রুম, এবং নারীদের জন্য আমাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটা এরিয়াও আছে রাখছি আমরা, যাতে তারা একটু বেশি সময়তে বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে কান্নাকাটি করে, তাকে নিয়ে যাতে বসা যায়, ফিডিংয়ের জন্য একটু তার স্পেস আমরা রেখে দিয়েছি। তার মানে কমফোর্টেবলি যেন টাকাটা পায়, এটা চেষ্টা করি। আরেকটি বড় কাজ আমরা করি, আমাদের বাইরের দেশে অনেকগুলি দেশে এখন আমাদের 20-25 জন আমাদের প্রতিনিধি আছে যারা বাইরে বসে এই কাজগুলি করেন। সৌদি আরব আছে, ওমান আছে, কাতার আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম কান্ট্রিগুলিতে আমাদের কিছু প্রতিনিধি আছে যারা ওখানে এই গ্রাহকদের সাথে তাদের এই টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের সহযোগিতা করেন। কোথায় পাঠাবেন, কীভাবে পাঠাবেন, কোনো ফর্ম ফিল আপ করার দরকার হলে সেটা করে দেন। আবার অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে কাজগুলি আছে সেই ফর্মগুলি নিয়ে ফিল আপ করে দেন, শুধু তাদের স্বাক্ষর নেন। তারা শুধুমাত্র স্বাক্ষরটা দেওয়ার বাকি কাজ আমাদের অফিসারে করে দেয়। এই যে স্যাটিসফ্যাকশন সে পায় যে আমার আর কিছু করার দরকার, আমি ওই ভাইয়ের কাছে গেলেই কাজটা হবে। এবং এই কাজগুলি করার ক্ষেত্রে আমাদের যারা ওখানে প্রতিনিধি আছে তারা, আপনারা জানেন যে এই আমাদের রেমিটেন্স যোদ্ধারা সারাদিন কাজ করে, তাদের সাথে দেখা করার সময় কিন্তু দিনের বেলা পারা যায় না, রাতের বেলা যখন তারা রাতে শুইতে যায়, ঘুমাতে যায়, সেই সব জায়গায় এক একটা এরিয়াতে তারা একসাথে থাকে, 200-300 লোক থাকে, সেই সব এরিয়া রাতের বেলা গিয়ে তাদের সাথে মিটিং করে এবং সেখানে তাদের সাথে তাদের ব্যাংকিং পরিচালনা অপারেশনের বিষয়গুলো বুঝিয়ে দেন এবং দরকার হলে ফর্ম ফিল আপ করে দেন, অ্যাকাউন্ট খোলার কাজগুলি করে দেন, যাতে করে তারা কমফোর্টেবলি তার এই জন্য। এবং এক্ষেত্রে আমাদের যে বার্ষিক যদি কোনো গিফট টিফট থাকে, ক্যালেন্ডার, ডায়েরি, এগুলি তো আমরা পৌঁছানোর চেষ্টা করি। অর্থাৎ তাদেরকে আপন ভাই হিসাবে আমরা মনে করি যে ভাইয়ের জন্য যতটুকু সেবা করা দরকার সেই সেবাটাই আমরা দেওয়ার চেষ্টা করি। তাদেরকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একজন অংশীজন হিসেবে ভাবা হয়। এক্স্যাক্টলি ভাবা হয়। ডক্টর জসিম স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাব, প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যারা এসএমই সেক্টরে যারা কাজ করেন বা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক বা সাধারণ ব্যবসায়ীদের জন্য আপনাদের অর্থায়নের ব্যবস্থা আছে এবং সেটা একটি নির্দিষ্ট প্রোটোকল বা নিয়মকানুন অনুযায়ী সেটা চলে। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও এই সেবা আছে, প্রতিটি ব্যাংক তার নিজের মতো করে চলছে বা এই সেবা পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন আছে বাংলাদেশ ব্যাংকে, সেই গাইডলাইন অনুসরণ করে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে ভিন্নতা, কিংবা ইসলামী ব্যাংক কতটুকু অর্থায়ন বা ঋণ প্রদান করার মাধ্যমে, যদি এই শব্দটাকে আপনারা আপনাদের মতো করে বলেন, এর ঝুঁকি বা দায় কতটা গ্রহণ করে যিনি এই অর্থায়ন গ্রহণ করলেন, গ্রহীতা, তার অবস্থার পরিবর্তনে পরামর্শ সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা আপনারা দিয়ে থাকেন। এসএমই সেক্টরটি আসলে যে কোনো অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড বা উন্নয়নশীল দেশগুলির জন্য এসএমই সেক্টর ভাইব্রেন্ট না হলে কোনো অর্থনীতি ভালো হবে না, এটা সবাই আমরা জানি। এটা গত কয়েক দশক থেকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। তার হিসাবে আমরা প্রত্যেকটি এসএমইর জন্য আমরা আলাদা ডিভিশন করে সেখানে আমাদের অনেক লোক ডিপ্লয় করেছি এবং প্রত্যেকটি ব্রাঞ্চে এসএমই লোন দেওয়ার জন্য আমরা এনকারেজ করি। ধরেন 10-15 বছর থেকে আমরা এটাকে খুবই গুরুত্ব দিয়ে আসছি এবং সেই হিসাবে আমাদের মানে এটার অংশও আমাদের ব্যাংকের টোটাল বিনিয়োগের এসএমই প্রায় 17% হলো এসএমই এবং এটা আর কান্ট্রির মার্কেট শেয়ার এটা 11% এখন। বাংলাদেশের যত এসএমইতে যত বিনিয়োগ আছে তার 11% অ্যাক্টিভ ব্যাংক, অথচ ব্যাংক কিন্তু 61। হ্যাঁ, 61 ব্যাংকের মধ্যে অ্যাক্টিভ ব্যাংক 11% এখানে আছে।
তার মানে এটাকে আমরা খুব গুরুত্ব দিই এবং এক্ষেত্রে আমরা এনকারেজ করি যাতে এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি এটা এসএমই তো মানে আমরা জানি এসএমইর সাথে একটু যুক্ত হয়েছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে এখন আবার সিএসএমই যোগ হয়েছে সিএমএসএমই কটেজ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কটেজ মাইক্রোটাও যোগ হয়েছে সিএমএসএমই এখন তার মানে আরও ছোট মানে একদম ছোট চায়ের দোকান পানের দোকান একেবারে প্রান্তিক লেভেলের মানে যারা উদ্যোক্তা রয়েছেন যারা একদম মানে হকার পত্রিকা বিক্রি করেন বাদাম বিক্রি করেন এদের ক্ষেত্রেও আমরা মনে করি যে তারা যদি আমাদের কাছে আসে তাহলে তাদেরকেও আমরা এনকারেজ করবো সিএমএসএমের মাধ্যমে এটা আমরা চেষ্টা করতেছি এবং সরকারও একেবারে খুব গুরুত্ব দিচ্ছে আমরা মনে করি যে এসএমই যদি ডেভেলপ করা যায় তাহলে দেশের অর্থনীতি অটোমেটিক হয়ে যাবে মানে বেড়ে যাবে এসএমইতে আবার নারী উদ্যোক্তাকে আমরা এনকারেজ করি যারা নারীরা এগিয়ে আসে নারীদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যদি সে উদ্যোগী হয় যদি ব্যবসা করতে চায় সাহস পায় তাহলে আমরা আগায় দিই এবং এখানে শুধু অর্থায়নের পাশাপাশি স্যার আমরা জানি যে ইসলামী ব্যাংক আলাদা করে তাকে গাইড করা ব্যবসার ক্ষেত্র নির্ধারণ করার ক্ষেত্রে এই কাজটা কিভাবে করে এই কাজটা আমরা তাদেরকে মাঝে মাঝে ট্রেনিং করি এটা আমাদের ব্রাঞ্চ লেভেলে ট্রেনিং হয় আবার কেন্দ্রীয় লেভেলে আমরা এসএমইদের যারা উদ্যোক্তাদের নিয়ে ট্রেনিং করি তাদেরকে বুঝাই যে আপনার কোন দিকে নেই কাজ এবং সেটা ডেভেলপ করার জন্য আমাদের এক্সপার্টাইজ এবং জাতীয়ভাবে যারা এক্সপার্ট স্কলার আছে তাদেরকে নিয়েও আমরা সেশন দেই তারা সেই সেশন পরিচালনা করে তাদের বুঝিয়ে দেন যে এইভাবে কাজ করলে আপনার এই এসএমই ব্যবসাটা এবং এই নির্দেশনায় বা গাইডলাইনে বা প্রশিক্ষণে যেটা আপনি বললেন এর মধ্যে আমি জানি আপনার কাছ থেকে শুনতে চাই একটা ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা কন্টেন্ট থাকে সেখানে মূলত কোন বিষয়গুলো যারা ট্রেনিং অংশ নেন বা উদ্যোক্তাদের জানানো হয় লিটারেসি বলতে যেটা ব্যাংকিংটা টোটাল তাকে বুঝিয়ে দেওয়া হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে ব্যাংকিং আসলে কি ব্যাংকিং কেন এবং কিভাবে করতে হবে এবং তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা বুঝিয়ে দিই যে ব্যাংকিং তো বড় বৃহৎ শিল্পের জন্য এক ধরনের আছে মাঝারি শিল্পের জন্য আছে ক্ষুদ্র শিল্পের জন্য আছে আমরা যারা এসএমই উদ্যোক্তা তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা তাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করি এবং ক্ষেত্রে প্রজেক্ট ভিজিটও করাই আমরা প্রয়োজনীয় যে কীভাবে উদ্যোক্তা ডেভেলপ করে কুটির শিল্প কীভাবে ডেভেলপ করে এটা করি আমরা স্যার একদম শেষের দিকে আমরা দুইটি বিষয় আপনার মন্তব্য শুনবো বিশেষ করে যারা ব্যাংকের গ্রাহক আছেন ইসলামী ব্যাংকের গ্রাহক বা অন্যান্য ব্যাংকের গ্রাহকও এই ব্যাংকিং কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হয় বিভিন্ন প্রয়োজনকে কেন্দ্র করে এই গ্রাহকদের উদ্দেশ্যে আপনার মতামত শুনতে চাই কিংবা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সেটা শুনতে চাই পাশাপাশি যারা বিভিন্ন ব্যাংকে শুধু ইসলামী ব্যাংক না অন্যান্য ব্যাংকের যারা ব্যাংকে যারা কর্মকর্তা আছেন বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যেও আপনি কি বলবেন এই দুই পর্যায়ের মানুষের জন্য আপনার ছোট্ট মতামত শুনতে চাই আমরা যারা গ্রাহক আছেন তাদের জন্য কথা হলো যে গ্রাহকদেরকে ব্যাংকের সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য তাদেরকে ব্যাংকারকে বিশ্বাস করতে হবে আস্থায় নিতে হবে এবং গ্রাহকদেরকেও চেষ্টা করতে হবে সৎভাবে ব্যবসা করে এবং নিজের মেধা তাদের মনন এখানে ডিপ্লয় করে যাতে ব্যবসাটা ডেভেলপ করতে পারে সেজন্য তাকে সিরিয়াস হইতে হবে আর কি সিরিয়াসলি কাজ না করলে কিন্তু কোনো ভালো রেজাল্ট আসে না এক্ষেত্রে এই ব্যাংকারদের প্রশিক্ষণ ওরিয়েন্টেশন এবং তাদের যে প্রতি বছর যে মূল্যায়ন এই জায়গাতে কিছু বলবেন হ্যাঁ মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে অ্যাওয়ার্ডও দিই আমরা এসএমই যারা ভালো মানে পারফর্ম করে যারা এটা জাতীয়ভাবে আমরা তাদের অনেক অনুষ্ঠান করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিই তাদের রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে মূল্যায়ন করে আমরা এটা করে থাকি যাতে অন্যরা যাতে এনকারেজড হয় আর কি ডক্টর কামাল উদ্দিন জসিম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা এবং আলোচনার সময় দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানের 100তম পর্বের সাক্ষী হয়ে থাকার জন্য আমরা অনুষ্ঠানে আমরা কেক কাটবো তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি আবার ফিরছি প্রিয় দর্শক আজকের মতো স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে অনুষ্ঠানটির 100তম পর্ব শেষ হলো আমরা আজকে ইসলামী ব্যাংকের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক স্যারকে সম্মানিত আলোচক হিসাবে পেয়েছি আমরা কেক কেটে এই অনুষ্ঠানটিকে মনে রাখতে চাই এবং সেই কেক কাটার পর্বে আমি হাসান ভাইকে আসার জন্য অনুরোধ করছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন